আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রতি মাসে ৩ থেকে ৫ লাখ টাকার মতো শুধু এই ডেইরি সেক্টর থেকে আমার আর্ন হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই টাকাটাকে আমার ইয়ে বালিশ তলে বা বিছনার তলে না রেখে বা ব্যাংকে না রেখে আমি অন্য ক্ষেত্রে যেমন জমি কিনি, অন্য ক্ষেত্রে কিছুটা ইনভেস্ট করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা হুগলাকান্দি গ্রামে। আর আজকে আমরা চলে আসছি অগ্র ডেয়ারি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাই দীর্ঘ 8 বছর আগে ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে মাত্র 4টি গাভী দিয়ে ওনার খামারে পথযাত্রা শুরু। বর্তমান 8 বছরের ভিতরে ওনার খামারে প্রায় 120টি গরু হয়ে গেছে। তো উনি এই দীর্ঘ 8 বছর যাবৎ সফলতার সাথে উনি এই খামারটা কীভাবে পরিচালনা করতেছেন, এবং উনি কিন্তু এই গাভীর খামারের পাশাপাশি উনি এই গাভীর দুধ থেকে বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন করে সেগুলা অনলাইনেও বিক্রি করতেছেন। আসলে আপনারা যারা এই গাভীর সেক্টরের সাথে যুক্ত হতে চান বা গরু লালন পালন করতে চান, আসলে কীভাবে করবেন এইসব বিষয়ে কিন্তু জানেন না। আপনারা চাইলে কিন্তু গিয়াস ভাইয়ের এই সফলতার গল্প শুনতে পারেন এবং কীভাবে খামার করবেন এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ভালো লাগতেছে আপনার সাথে দেখা হওয়ার পরে। তো আজকে আপনার খামার নিয়ে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। জি, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হোগলাকান্দি থেকে বলছি। আমার অগ্র ডেয়ারি ফার্মে আপনি এসেছেন সাইফুল ভাই। সাইফুল ভাই কে অসংখ্য ধন্যবাদ আমার খামারে আসার জন্য। আচ্ছা গিয়াস ভাই, আপনি পেশায় কি করেন? আসলে আমি একজন কৃষক, আমি এই খামারের ওনার। একটা সময় 2015 সালে 14-15 সালে ব্যাংকে জব করতাম। ব্যাংকের চাকরি ছেড়ে এসে মূলত আমি এই কৃষি পেশায় নিজেকে আত্মনিবেদন করেছি। তো আমি সেই ক্ষেত্রে এখন আমি পরিচয় দিই, কেউ যদি বলে যে তুমি কে কী করো, আমি সবসময় বলি যে আমি একজন কৃষক, আমি প্রান্তিক খামারি। আচ্ছা, ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে আপনি এই কৃষি কাজের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে বলা চলে যে আপনার এখানে বিশাল বড় একটি ডেয়ারি খামার রয়েছে। এই ডেয়ারি খামারের সাথে যুক্ত হওয়ার কারণটা কি? আসলে কেউ খারাপ হিসাবে নেবেন না, খারাপ মন্তব্য করবেন না, আপনাদের কাছে আমার সেটা করজোড়ে মিনতি। আসলে চাকরি তো মানে দাসত্ব, আমি এটা কখনো নিজেকে লালন করতে পারিনি। ইভেন আমি কখনো চাকরি নামক যে যান্ত্রিকতা, এটা কখনো আমি নিজেকে অবগাহনও করতে পারিনি। তো 2 বছরের মতো চাকরি করেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে থেকে চাকরি ছেড়ে আমি ফিরে চলে এসেছিলাম যে না, আমি সুখে থাকার জন্য যে চাকরিটা করতে হবে এটা মূল প্রতিপাদ্য বিষয় না। সুখে থাকার জন্য অনেক কিছু করা যায়। তো আর অন্যের অধীনে বড় কর্মকর্তা না হয়ে নিজের অধীনে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করার মূল উদ্দেশ্য ছিল আমার। সেজন্যই মূলত আমি গ্রামে চলে এসেছিলাম ঢাকা থেকে। তো এসে গ্রামে আমার বাড়ির পাশেই আমার এই খামারটা শুরু করি 2018 সালের 18 এপ্রিল। আজকে মনে হয় 19 এপ্রিল, আমার 8 বছরে আজকে পদার্পণ। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনি এই 8 বছরের পদার্পণে আপনি আমার সঙ্গী হয়েছেন। তো যতদিন থাকি আপনারা পাশে থাকবেন। আপনারা আমাকে যেভাবে প্রমোট করেন সারা বাংলাদেশে, আসলে এটা আমার জন্য যেমন গর্বের বিষয়, আর আমার থেকে বা আমাদের মতো খামারি থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে দিন শেষে। তো যারা শিখবে তাদের কাছেও আমি কৃতজ্ঞ থাকব যে না, আপনারা ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন। আর যদি কোনো প্রয়োজনে আপনাদের আমরা উপকার করতে পারি, সেক্ষেত্রে নিজেকে অবশ্যই আমি মানুষ মনে করব। কারণ একজন মানুষ দিন শেষে যদি পরিচয় দিতে পারি আমি একজন কৃষক, কৃষক মানে তো সাধক, আর একজন মানুষ, তো সেই ক্ষেত্রে আমি একজন আসলে অবশ্যই আমার ভালো লাগা কাজ করবে। তো ধন্যবাদ সাইফুল ভাই। আসলে আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো। যে বিষয়টা হচ্ছে, আপনি একটা স্বাধীন পেশা চেয়েছিলেন, শুধু স্বাধীন পেশায় আসছেন না, যেখানে আসছেন সেখানে কিন্তু অনেক লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আপনি নিজে। হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি যদি চাকরি করতাম আমার পরিবার নিয়ে, আমি হয়তো ঢাকায় সুন্দর নিজে ভালো থাকতে পারতাম, একটা আলিশান লাইফ লিড করতে পারতাম। আমি সব ফেলে কেন গ্রামে চলে এসেছি? আমি যে খারাপ নেই তা না, আমি চাকরি করলে যা করতাম আমি কিন্তু আলহামদুলিল্লাহ তার থেকে অনেক বেশি ভালো আছি। ইভেন আমি কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আমার সবচেয়ে গর্বের জায়গায় এইটা যে আমার যেটা উদ্দেশ্য ছিল, আমি উদ্দেশ্যের সাথে আমার যে কর্মটা, এই দুটা মিলে আমি সেই ভালো লাগার জায়গাটায় আমি আসলে নিজেকে এখন দাঁড় করিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা গিয়াস ভাই, শুরুটা আসলে কয়টা গরু দিয়ে শুরু হয়েছিল? 2018 সালের 18 এপ্রিল আমার যাত্রা শুরু হয়। তার 3 দিন আগে আমি সিরাজগঞ্জ থেকে 4টে গাভী নিয়ে আসি। 4টে গাভী দিয়ে মূলত আমি যাত্রা শুরু করেছিলাম। তো আসলে 4টে গাভী থেকে 7 বছর শেষে কীভাবে 120টা আসলে অসংখ্য গরু বাছুর বিক্রিও করেছি। এবছরই প্রায়
আমার ফার্মের যে বৃদ্ধ গরুগুলো ছিল প্রায় 18টা গরু ঈদের সময় বিক্রি করে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা খারাপ মন্তব্য কেউ করবেন না, আসবেন এসে আসলে আমার এই 7 বছরের যে আমার কত অসংখ্য রাত চোখের পানি পড়েছে সেই গল্পটা শুনে যাবেন। তাহলে আমার মনে হয় না কেউ আমাকে নিয়ে একটা খারাপ মন্তব্য করতে পারবেন। আমি মাঝে বিনিয়োগও করেছি, আবার যেটা ভালো না হয় একটা মানে কিছু গাভী অনেক সময় কালেক্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে যে সব গাভী ভালো হয় না, আবার কিছু গাভী দীর্ঘদিন আপনাকে কিন্তু লংজিভিটি দেবে না বা ভালো সার্ভিস দেবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা আবেগকে আমরা পালতে পারি না। তো যেটা খুব ভালো সার্ভিস না দেয় সেটা বিক্রি করে ফেলি। আমরা বলতে পারি তার মানে 4টা গাভী থেকে আপনার এখানে বর্তমানে 120টার মতো গরু রয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে পারেন। আচ্ছা, এই যে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর বাছুর দেখতে পাচ্ছি, এগুলা কি আপনারই খামারের বাছুর? হ্যাঁ, আমার প্রতি বছর অ্যাভারেজ 50 থেকে 55টা বাচ্চা আমি পেয়ে থাকি। তো সাধারণত উইন্টার যে সিজনটা এটা আমি বেশি বাচ্চা থেকে থাকি, উইন্টার পিরিয়ডের বাচ্চা এগুলা। আর তারপর সামার সময় কিছু বাচ্চা আমি পেয়ে থাকি, অ্যাভারেজ 50 থেকে 55টা বাচ্চা আমি প্রতি বছর পেয়ে থাকি গাভী থেকে। সবগুলো কি নিজে গাভী তৈরি করেন নাকি কিছু বন্ধু সুলভ বা যারা আপনজন আছে তাদেরকে দিয়ে থাকেন? আসলে ব্যাপারটা হচ্ছে ভাইয়া, 50টা যে বাচ্চা দিলে বা 55টা বাচ্চা দিলে বা 60টা বাচ্চা দিলে 60টা যে বকনা বাচ্চা হবে তা তো না, কিছু ষাঁড় বাচ্চা হয়। তো আপনাদের দোয়ায়, অনেকের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি বাচ্চা পছন্দ করি, আমারও একটা মেয়ে বাচ্চা, তো বাচ্চা মেয়ে, সুতরাং আমার আল্লাহ আমাকে ভালোবেসে হয়তো বকনা বাচ্চাটাই বেশি দেন। গত বছরও আবার প্রায় 45টা বকনা বাচ্চা হয়েছিল 55টার ভিতরে, এবছরও সেম একই ধরনের। তো প্রতি বছরই আমার বকনা বাচ্চা বেশি হয়ে থাকে। তো আমি প্রতি বছর 8 থেকে 10টা বকনা দিয়ে গাভী বানানোর চেষ্টা করি, এটা ধারাবাহিকভাবে আসে। সাধারণত আমার খুব কাছের কেউ ভালোবেসে যদি আমাকে রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে আমি হয়তো কিছু বকনা আমি বছরে এই ড্রাই পিরিয়ডে ছেড়ে দিই। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এখান থেকে কেউ যদি কিছু সংগ্রহ করতে চায় বা নিতে চায় দিবেন? আসলে সবাইকে তো দিতে পারবো না, সবাইকে খুশি করার সামর্থ্য আমার নেই। তো আমার এখানে ছোট কিছু বাচ্চা আছে, ভিতরে কিছু বাচ্চা রয়েছে যেগুলো আসলে একটু বড় হয়েছে, আমি বের করিনি। তো এখানে ছাড়াই থাকে অধিকাংশ সময় ছোট বাচ্চাগুলা। তো যদি ভালোবেসে কেউ চায় সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, চলেন আমরা আপনার খামারের গাভীগুলো একটু দেখি। অবশ্যই চলেন। মাশাআল্লাহ ভাই, পুরোটা খামার গাভী দিয়ে একদম ভরপুর। এরকম গাভী আছে কতগুলো? আসলে এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর কুদরতে আমার এই গাভীগুলো, সুন্দর গাভীগুলো দেখছেন, প্রতিটা গাভীর কিন্তু সুন্দর সুন্দর নামও আছে। অর্থাৎ আমার খামারের ঢালিউড, বলিউড, হলিউডের সব নায়িকারা আমার খামারে আছে। তো আমার খামারে বড় যে গাভী, টোটাল গরু তো 120টার মতো, 100+। তো বড় গাভী আছে এখন 65টার মতো। আচ্ছা, এখানে সর্বনিম্ন কত লিটার থেকে সর্বোচ্চ কত লিটারের গাভী রয়েছে? 20 লিটার সর্বনিম্ন আছে, 20 লিটার, সর্বোচ্চ আছে এখন 38 লিটারের। 38 লিটার? হ্যাঁ, 38 লিটারের বেশ কয়েকটা গরু আছে। আচ্ছা, গাভী মাশাআল্লাহ, আমাদের পিছনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান, এটা সাদার পরিমাণ বেশি। তো অনেক রানী শঙ্কর বলে থাকে, আসলে যে যা ভালোবেসে বলে হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, এই গাভীটার কি কোনো নাম রয়েছে কি? হ্যাঁ, এটার নাম পুতুল। এর পাশে দেখেন এই যে প্রথম বাচ্চা দিয়েছে 15 দিন আগে, এটা হচ্ছে পরি। আমার ফার্মের সবচেয়ে বড় যে গাভীটা শুয়ে আছে রানী, আসলে দুপুরে অলস সময়, এখন ওদের ঘুমের সময়, খেয়ে দিয়ে শুয়ে আছে, একটু পরে বিকালে দুধ আহরণ করবে। একদম লাস্টে দেখেন ওই যে সাদা বড় যে গাভীটা রয়েছে, ওইটার নাম মণি, ওর মণিও বাচ্চা দিয়েছে, ওটাও বকনা বাচ্চা। এই যে 4টে গাভী দেখছেন, 4টে থেকে কিন্তু বকনা বাচ্চা আছে। আচ্ছা, এগুলো থেকে কেমন দুধ পাওয়া যায়? তো এই রানী যেটা, রানী থেকে 38, এটা 15 দিন আগে বাচ্চা দিয়েছে, অলরেডি বাচ্চা 21-22 লিটার আসছে, তো 26-27 হতে পারে। পুতুল থেকে আমি পাচ্ছি 28, মণি থেকে 30-31 লিটার দুধ আছে পাচ্ছি। গিয়াস ভাই, আপনি তো প্রায় 8 বছর যাবত এই ডেইরি সেক্টরের সাথে আছেন। অনেকেই দেখা যায় 1 বছর 2 বছর পরে এই সেক্টর থেকে একদম বিলীন হয়ে যায়। আপনার যে এই 8 বছর যাবত এই সেক্টরের সাথে এখনো যুক্ত আছেন সফলতার সাথে, এই সফলতার মূল মন্ত্রটা আসলে কি? আসলে আমরা আমাদের চলার পথটা আসলে কারোই মসৃণ নয়। আমরা শুরু করার পরে হঠাৎ করে আমরা আমাদের নিজেকে গা ভাসিয়ে দিয়ে ভাবতে থাকি যে আমি সফল খামারি বা অনেক কিছু করতে পারবো। আসলে অনেক কিছু করতে পারবো বিধায় কিন্তু আমরা ভুল পথে আমরা চলে যাই। আসলে ওই একটা ব্যাপার আছে যে আমরা যত দ্রুত, যত গতি তত ক্ষতি। আসলে যত গতি দিয়ে না চলে আমরা ধারাবাহিকভাবে সাফল্য পেতে হলে স্লোলি আগানো উচিত। একটা গরু কিন্তু বছরে একবারই বাচ্চা দেয়, আমি কিন্তু যতই চাই 3বার বাচ্চা পাবো না। আর একটা গাভী, একটা বাচ্চা থেকে একটা মা তৈরি করার জন্য কিন্তু মিনিমাম 2 থেকে 2.5 বছর লাগে। আমরা মনে করি যে বাচ্চা হওয়ার পরে কেন হিটে আসে না, কেন গাভ হয় না। তো এই যে যারা পাগলের মতো ধাবিত করে, ওদের আমার মনে হয় যে ওদের কিছু প্ল্যানের ভুলের কারণেই কিন্তু ওরা সহজে হারিয়ে যায়। আচ্ছা,
গিয়াস ভাই, মূলত আপনি তো এই ডেইরি সেক্টরে আছেন, দুধ বিক্রি করতেছেন, দুধ থেকে নিজেও মনে হয় বাড়িতে মিষ্টি দই তৈরি করেন, আমরা অনেকে জানি এই বিষয়টা। তো এই যে আপনি গাভী লালন পালন করবেন, গাভীর সাথে আছেন, একটা খামারে সর্বনিম্ন কত লিটার দুধের গাভী আসলে পালন করা উচিত বা লাভবান হবে সেই গাভীটা পালন করে? ধন্যবাদ সাইফুল ভাই, আসলে সুন্দর একটা কোশ্চেন আপনি করছেন। আসলে কোশ্চেনটা আপনার জন্য নয়, অডিয়েন্সের জন্য, যারা এই ভিডিওটা দেখবে। আপনার এটা হচ্ছে, এই ভিডিওটা কমার্শিয়াল না, যেহেতু আপনারা জানার জন্য এসেছেন আর আমি বলার জন্য যে আমার খামারে সর্বনিম্ন 20 সর্বোচ্চ 38 লিটার, এটা যারা শুরু করবে তাদের জন্য কিন্তু এটা নয়। আমার কিন্তু খামারের বয়স অলরেডি 7 বছর পার করেছি। আমি কিন্তু শুরু করেছিলাম 15-16 দিয়ে। তো লংজিভিটি সাধারণত ওই ধরনের গাভীতে বেশি হয়। আর একটা 30 লিটার দুধের গাভীর কিন্তু লালন পালন, তারপরে কিভাবে রাখতে হবে সেটা কিন্তু 15 লিটার গাভীর সাথে যদি আপনি মিল করেন তাহলে হবে না। তো একটা পর্যায়ে যারা যখন দীর্ঘদিন খামার সংশ্লিষ্ট হয়, খামার বোঝে, তাদের জন্য কিন্তু এগুলা। আর আমি শুরুতেই যদি এত পার্সেন্টের বা এত দুধের গাভী দিয়ে শুরু করতে চাই, তাহলে কিন্তু আমার হারিয়ে যাওয়াটা সহজ হবে আমার জন্য। অনেকেই দেখা যায় এই গাভীর খামার করে প্রতি মাসে লাখ লাখ টাকা লস দিচ্ছে। এই লস হওয়ার পিছনে কারণটা কি? আসলে ভাইয়া, আমি লাভ লস দুইটার ব্যাপারেই আমি একটু বলি। লস হওয়ার বিষয়টা হচ্ছে, আমরা ওই যে পাগলের মতো দৌড়াতে চাই। গরুকে শুধু খাবার দিলেই তো হবে না, ভালো গরু লাগবে, ভালো সঙ্গে বাসস্থান থাকতে হবে, মোটামুটি ভালো পরিচ্ছন্ন, ভালো কর্মচারী লাগবে যারা দুধ সুন্দর করে। একটা কর্মচারী আছে 8 লিটার দুধ দোয়, ঠিক আর একটা কর্মচারী আছে সেম গাইটাই 12 লিটার দোয়। তা কেন? আসলে সেই কর্মচারী লাগবে, ভালো খাবার লাগবে, ভালো ঘাস লাগবে। সব কিছু সংমিশ্রণে কিন্তু একটা গাভী থেকে সবচেয়ে ভালো রেজাল্টটা আমরা নিতে পারি। আমরা না জেনে না বুঝে কিন্তু আমরা অনেক কিছু শুরু করি, সেজন্য আমরা অনেকে হারিয়েও যাই। আমার কিন্তু অ্যাভারেজ গাভীতে সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 38 আছে। অ্যাভারেজ গাভীতে কিন্তু 25-26 লিটার দুধ, অর্থাৎ 25-26 লিটার দুধের আমার কিন্তু একটা গাভী লালন পালন করার জন্য পার ডে 7 লিটার দুধের প্রয়োজন হয়। 7 লিটার মানে অর্থাৎ 400-450 টাকার মতো লাগে টোটাল খরচ। আমরা খরচটা করেই তো আমরা সেইখান থেকে আর্ন করব। তো কেউ মাস শেষে দেখা যাচ্ছে 1 লাখ টাকা লস করে, আর আমি আমার খামারে বিকালে দুধ থেকে বায়ো প্রোডাক্ট তৈরি করি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা আর্ন আসে। আমার খামারে পার ডে 20-22 হাজার টাকার মতো খরচ আছে। খরচ শেষ করেও কিন্তু আমি প্রতিদিন 15-17 হাজার টাকার মতো দুধ থেকেই আমার লাভ থাকে। এই ব্যাপারটা হচ্ছে, লাভ লসের ব্যাপারটা এইভাবে বলা উচিত না, অনেকে অনেক কিছু মনে করতে পারে। তা আমার মনে হচ্ছে লাভ লসের হিসাব না, যে আমি চেষ্টা করি আমার গাভীকে কমফোর্ট জোন দেওয়ার জন্য, কমফোর্ট যে বাসস্থান সেটা দেওয়ার জন্য, কমফোর্ট যারা সুন্দর লালন পালন করতে পারে এবং ভালো খাবার, ওদের পছন্দের যে খাবারগুলো, যেটা অবশ্যই প্রোটিন সমৃদ্ধ, এগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমার গাভীটাও আলহামদুলিল্লাহ আমার আশানুরূপ রেজাল্ট দিতে থাকে। আচ্ছা ভাই, আগে একটা সবাই দেখতাম, একটা মুখে মুখে কথা বলতো যে গাভীর মুখে দিব ঘাস, দুধ পাবো 12 মাস। আসলে কি বর্তমান যে সেক্টরে আছি আমরা, বা এই ডেইরি সেক্টরে যারা আছে, শুধু কি ঘাস দিয়ে কি একটা গাভী লালন পালন করা সম্ভব, নাকি দানাদার খাবারও প্রয়োজন হয়? আসলে এখানে একটা সবচেয়ে বড় যে কথা বলছেন, যে একটা গাভী আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু সবজি অপরিহার্য। আমি আমার মতো করে থিওরি বলতে পারি যে গাভীর ওই সবজিটা হচ্ছে কাঁচা ঘাস। এখন একটা গাভীকে আমি কিন্তু 40-50 কেজি কাঁচা ঘাস খাওয়াই থাকি পার ডে। এটা কিন্তু সারা বছর দেই, শীতের সিজনে একটু কম দিতে পারি। তবে গাভী পালতে হলে বা গরু পালতে হলে ঘাস দিতে হবে, ঘাসের বিকল্প কিছু নেই। ঘাস একটা গাভীকে সুন্দর জীবন দেবে, কিন্তু দুধ নেওয়ার জন্য কিন্তু আপনার লাগবে দানাদার খাবার। দানাদার খাবার আপনি যখন সুন্দর একটা চার্ট দিতে পারবেন, একটা মেনু দিতে পারবেন, যেখানে আপনার কার্বোহাইড্রেট থাকবে, যেখানে ফুড প্রোটিন থাকবে, অর্থাৎ ওদের জন্য দুধ আহরণের জন্য সর্বোচ্চ যে সংমিশ্রণ দিয়ে তৈরি করা যাবে, টোটালটা যদি আপনি ওকে দিতে পারেন, তাহলে কিন্তু ওর থেকে শ্রেষ্ঠ দুধটা নিতে পারবেন। শুধু কাঁচা ঘাসও যেমন দুধ আসবে না, তেমনি শুধু দানাদারও দুধ আসবে না। আমার মনে হয় কাঁচা ঘাস হচ্ছে সবচেয়ে অপরিহার্য, পাশাপাশি দানাদার তো লাগবেই। আচ্ছা গিয়াস ভাই, একটা গাভী 20-25 লিটার দুধের গাভীকে প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দিতে হবে? আসলে দানাদারের ব্যাপারটা হচ্ছে ওর 2-3টা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে গাভীটার প্রথম দেখতে হবে গাভীটার কতটুকু দুধ দিচ্ছে। হ্যাঁ, 20 লিটার একটা দুধ দেয়, আবার বডির একটা ব্যাপার আছে। ওর বডিটা যদি আসলে একটা মাঝারি বডি হয়, 400 কেজি লাইফ ওয়েট, 350 কেজি লাইফ ওয়েট, সেই ক্ষেত্রে আপনি 8-9 কেজি দানাদার দিলে এনাফ। আর আমার গাভীগুলো সাধারণত অধিকাংশ গাভীগুলো 5-600 কেজি লাইফ ওয়েটের, অর্থাৎ আমি সেই ক্ষেত্রে এমনও হয় যে 10-11 কেজি পর্যন্ত আমি সর্বোচ্চ দেই। আর 8 থেকেই শুরু হয়, 8 থেকে 11 এর ভিতরে সীমাবদ্ধ থাকে আমার দানাদারের ব্যাপারটা। আর কাছাকাছি পর্যাপ্ত দেই, এখন সাধারণত 40-45 কেজি পার ডে দিচ্ছি এক একটা গাভীকে 2 বেলা।
আসলে একটা গাভী আমরা ফার্মে ঢুকলে আমার প্লাস 100+ গরু রয়েছে, আমি খামারে ঢুকলে যে গরুটা অসুস্থ সে কিন্তু আমাকে সংকেতে বলে দেয় সে অসুস্থ। আমার চোখ কিন্তু চলে যায়, সংবেদনশীল চোখ অলরেডি ওখানে চলে যায়। ও দেখবেন যে একটু শরীরটা পূজা করে রাখছে, মনটা একটু ভারাক্রান্ত, ওর লোমগুলো খাড়া হয়ে আছে। অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট ভালো হতে হবে, কর্মচারীগুলো ভালো হওয়া উচিত। আর ভালো ম্যানেজমেন্ট থাকলে কখনোই কিন্তু গাভী পালন করা সম্ভব না। আমরা অনেকে ইউটিউব দেখে লাফিয়ে পড়ি, খামার করব, আবার হারিয়েও যাই। আবার অনেকে দেখবেন যে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে, বিদেশ থেকে খামার করে। আসলে এগুলা যদি পর্যবেক্ষণের জন্য সর্বক্ষণিক লোক না থাকে, অর্থাৎ আমি যেরকম ভালোবাসবো আরেকজন কিন্তু আমার গরুটা করে ভাবে ভালোবাসবে না। ভালোবাসা তো থাকতেই হবে, পাশাপাশি ওকে কমফোর্ট জোন দিতে হবে। প্লাস ওর থেকে ভালোটা নেওয়ার জন্য হলে আপনার একটা সন্তান যদি বেশি ব্রিলিয়ান্ট হয়, আপনি কি করেন? তাকে চান যে একটু ডিম খাওয়ানোর জন্য, একটু দুধ খাওয়ার জন্য, একটু ভালো খাবার দেওয়ার জন্য, যে আমি এখন যেমন ওকে অ্যাফোর্ড দিতে পারবো ফিডব্যাকটা কিন্তু আমি সেভাবে পাবো। তো আমিও ঠিক চেষ্টা করি আমার সন্তানগুলোকে যে সর্বোচ্চ খাবার দিয়ে সর্বোচ্চ দুধটা নেওয়ার জন্য। আচ্ছা, গিয়াস ভাই, বর্তমানে আপনার খামার থেকে প্রতিদিন কী পরিমাণ দুধ পাচ্ছেন? ভাই এখন তো আসলে ড্রাই পিরিয়ডের দিকে চলে যাচ্ছে, সামার সিজন, শীতের সময় আলহামদুলিল্লাহ ভালো দুধ হচ্ছিল। তো এখনও আমার 620-30 লিটার দুধ পার ডে আমি আমার খামার থেকে পাচ্ছি দুবেলা। আর শীতের সময় সাধারণত 700 লিটার দুধ ছিল। তো এই বর্তমানে আপনাদের এলাকাতে দুধ কত টাকা লিটার বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ অ্যাভারেজ আমাদের এলাকা মোটামুটি ভালো। তো আমি গত 2-3 বছর যাবৎ 65 টাকা করে মিষ্টির দোকানে আমার কন্ট্রাক্ট দেওয়া দুধের। আমি সকালের দুধটাই আমি শুধুমাত্র মিষ্টির দোকানে দিতে পারি। পার্শ্ববর্তী উপজেলায় 3টা বড় মিষ্টির দোকান আছে, ওখানে দেই। শুরু থেকে 7 বছর থেকে দিচ্ছি, 7 বছর যাবৎ। আর বিকালে যে দুধটা পাই 250 লিটার বা 280 লিটারের মতো হয়। আর রাত্রে কিছু গাভী থেকে দুধ নেওয়া হয় যেগুলো বেশি দুধ দেয়, এই 300 লিটার দুধের মতো আমি আমার নিজের কাজে লাগে। প্রতিদিন এই খামারের পিছনে আপনার কেমন টাকা খরচ হচ্ছে আনুমানিক? খামারে টোটাল ঘাস ফলানো থেকে শুরু করে কর্মচারী বিল পর্যন্ত, এর ভিতরে আমার বিদ্যুৎ বিল, পানি বিল, কর্মচারী বিল, টোটাল ওষুধ দিয়ে অ্যাভারেজ হয়তো আমাকে 20 থেকে 22 হাজার টাকার মতো পার ডে আমার লাগে। মাসে অ্যাভারেজ আমার 6 থেকে 7 লাখ টাকার মতো আমার পার মান্থ আমার টোটাল কস্ট আমার এই খামারের পিছে। বর্তমানে আপনার এই খামারে ডেইরি সেক্টরে কত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে? স্যার ইনভেস্টের ব্যাপারটা তো আসলে ওইভাবে বলা কঠিন, কারণ আমার এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে আমার পার ডে কিন্তু 20,000 টাকার মতো, 22,000 টাকা খরচ আছে সারা বছর অ্যাভারেজ। যেমন বর্তমানে আমার 36-37 হাজার টাকা দুধ হচ্ছে। আর ড্রাই পিরিয়ডে আসলে একটু কমে যাবে, সেক্ষেত্রে আমার 25-26 হাজার টাকা দুধ হবে। আবার উইন্টার পিরিয়ডে কিন্তু আমার দুধ ছিল 40,000 টাকার উপরে। অর্থাৎ সারা বছরই আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রতি মাসে 3 থেকে 5 লাখ টাকার মতো আর শুধু এই ডেয়ারি সেক্টর থেকে আমার আর্ন হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই টাকাটাকে আমার মানে বালিশ তলে বা বিছনার তলে না রেখে বা ব্যাংকে না রেখে আমি অন্য ক্ষেত্রে যেমন জমি কিনি, অন্য ক্ষেত্রে কিছুটা ইনভেস্ট করি। তো ইনভেস্টের যেটা বলছিলাম 4টে গাভী দিয়ে শুরু করছি, ওটাই আমার আনুষ্ঠানিক যাত্রা। তবে মাঝে মাঝে আমি বিনিয়োগ করেছি। তো সব নিয়ে প্রায় 50 থেকে টোটাল 60 লাখ টাকার মতো আছে আমার এই গবাদিতে ইনভেস্ট। আর আমার আবাসনে 20-25 লাখ টাকার মতো ইনভেস্ট আছে, আমার জমিতে কিছু ইনভেস্ট আছে, ওগুলো বাদ। তা আমার এই ফার্ম সেক্টরে টোটাল মানে 70 থেকে 75 লাখ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে। হ্যাঁ, না, আপনার কথা শুনে আমরা বলতেই পারি যে আলহামদুলিল্লাহ আপনি একজন এখন বর্তমানে সফল খামারি। আপনার মতো যদি কেউ সফল হতে চায় বা কেউ যদি এই ডেইরি সেক্টরের সাথে যুক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কী বলতে চান? আসলে সফল ব্যর্থ এগুলো মাত্র দুটি সংখ্যা মাত্র, দুটি শব্দ মাত্র। সফল এবং ব্যর্থতা দুটা কিন্তু পাশাপাশি চলে, মুদ্রার এপিটোপিটের মতো। তো আমি সফল এটা কখনো আমি বলবো না, আর বলতেও পারি না, কারণ প্রতিদিন আমার সফলতার গল্প শুনতে হয়, ব্যর্থতার গল্প শুনতে হয়। আমাদের দিনটাই শুরু হয় যে না আমি সফল হব, এটা আমি সারা জীবন যে পর্যায়ে যাই না কেন আমি সফল হব ভবিষ্যতে, এইটাই আমি ভাবি। তবে সফলতা বলার গল্প আসলেও আমি যে সফল সেটা এখনও বলতে পারছি না। তবে ইনশাল্লাহ দিন শেষে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই সেক্টরে অনেকেই বলে যে লজ করি, আসলে পরিকল্পিতভাবে যদি কেউ খামার করে আমার মনে হয় না যে লজের আমি কিছু দেখি। কিন্তু পরিকল্পনার কিছু ভুল থাকার কারণে, কিছু উল্টাপাল্টা চিন্তা চেতনার কারণে কিন্তু আমাদের ভুল হয়, যেটার খেসারত দিতে হয় ব্যর্থতা মানে লস দিয়ে। আর দিন শেষে এইসব ভিডিও দেখে বলে যে না বাটপার খামারি, অমুক খামারি, তমুক খামারি। আপনারা যারা ইউটিউবার আসে আপনাদের ব্লেমগুলো আপনাদের উপরে আসলে এসে পড়ে। তো আপনারা শুরু করেন যে 4টে দিয়ে শুরু করে কীভাবে 1-150 গরুর মালিক। আসলে এই গল্পের ভিতরে যেতে হলে কিন্তু আমার এই 7 বছর অসংখ্য রাত গেছে, আমি বালিশ ভিজিয়ে ফেলছি কেঁদে কেঁদে, এই গল্পটা কিন্তু আপনারা জানেন না, এখনও কাঁদতে হয়। আসলে একটা সুন্দর গাভী যখন অসুস্থ হয় তখন আমার মনে হচ্ছে যে আমার শরীরের কোনো একটা অর্গান অসুস্থ।
আমি মনে হয় সেটাকেই লালন করছি। সুতরাং সবসময় আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, এই মনে ভালো আছি, এই খারাপ আছি, এভাবে আমাদের চলে। তারপর দিন শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা গিয়াস ভাই, এই সেক্টরকে আপনি ভবিষ্যতে কতটুকু দিয়ে যেতে চাচ্ছেন? আসলে আমি একা তো টেনে তুলতে পারবো না, তবে এখন আমরা যদি আমাদের দেশ থেকে তো আসলে গরিব রাষ্ট্র, ওইভাবে আমরা সাপোর্ট পাই না। আর সাপোর্ট পাইলেও প্রাণী সম্পদ থেকে আমাদেরকে ওভাবে হাইলাইটসও করে না, ইভেন বলেও না যে কোনোই। তা আমি আমাকে নিজেই প্রমোট করি, আমাকে নিজেই টেনে নিচ্ছি। তো আমার মতো যারা এই পথে আসতে চান, শিক্ষিত আধা শিক্ষিত বেকার তরুণরা, তো তাদের কাছে অবশ্যই আমার তরফ থেকে মেসেজ থাকবে যে আমার নাম্বার দেওয়া থাকবে। আমি আসলে সবাইকে তো উপকার করতে পারবো না, আমার মতো আরও কিছু খামারি আছে, যেমন আমার অঞ্চলে ভালো একটা খামারি আছে হাসিব। তো হাসিব আমার ছোটো ভাই হলেও আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। তো আমাদের মতো, আমার মতো, হাসিবের মতো এইসব শিক্ষিত তরুণরা, উদ্যোক্তারা যদি এগিয়ে আসে আমাদের কাছে, আসলে আমরা হয়তো চেষ্টা করতে পারি। আমি সরাসরি বলবো না যে খামার করো না, আসলে আমরা একটা আপনাদেরকে উৎসাহিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি যে এইভাবে খামার করলে হয়তো আপনি টিকে থাকবেন, ভালো করবেন। তো দিন শেষে যদি আপনি ভালো থাকেন, ভালো হন, তাহলে আমাদের জন্য আসলে তৃপ্তি। আর যদি আপনি ব্যর্থ হয়ে যান, কিন্তু ব্যর্থতা দায়ভার তো আমরা নিতে পারবো না। আমরা আপনাদের জন্য শুধুমাত্র একটা গাইডলাইন হিসাবে থাকতে পারি। তো অনেকে আমাদের আইকনও মনে করে, আসলে এটা আমি স্রোতে গা ভাসাই না। আমি একজন কৃষক, একজন খামারি, আসলে একজন সাধক। যেমন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। তো আমি সে চাষি। তো আমি চেষ্টা করছি আমার এলাকাকে টেনে তোলার জন্য, যারা আমার কাছে আসে। আর যারা না আসে তাকে তো আমি তার দায়ভার নিতে পারবো না। তো চেষ্টা করি যে আমার দ্বারা একজন যদি অনুপ্রাণিত হন, একজন উজ্জীবিত হন, একজনকে নিজস্বকে তাকে টেনে একজন খামারি, সফল খামারি তৈরি করতে পারেন, তো দিন শেষে কিন্তু আমাদের সফলতার গল্পটা ওইখানে, যে আমার দ্বারা একজন অনুপ্রাণিত হয়ে ভালো খামার করছে, ভালো আছে। এই আচ্ছা গিয়াস ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।